সারা দেশে চলছে দ্বিতীয় দিনের করোনা টিকাদান কার্যক্রম। ভ্যাকসিন নিতে পেরে খুশি নিবন্ধিত মানুষ। ইচ্ছার বিরুদ্ধে ওবায়দুল কাদেরের বাসায় নেয়ার অভিযোগ কালকিনির মেয়র প্রার্থী, পুলিশের অস্বীকার। মাঝপথে নির্মাণ কাজ বন্ধ সহ নানাভাবে প্রতারিত আবাসন খাতের গ্রাহকরা নীতি পরিবর্তন চায় রিহ্যাব। এসএসসি সিলেবাস কমানোয় খুশি শিক্ষার্থী, অভিভাবক। পরিস্থিতি বুঝে সরাসরি ক্লাস শুরুর পরিকল্পনা। এবং ভারতে হিমবাহ ধসে মৃতের সংখ্যা বেড়ে 14, নিখোঁজ 1.5 শতাধিকের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। স্বাগত সকাল 9টার বিরতিহীন সংবাদে। সাথে আছি শাফাদ্দিন ফরিদ এবং আমি ফারহান আফরিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাচ্ছি পুরো খবরে। সারা দেশে চলছে দ্বিতীয় দিনের করোনা টিকাদান কর্মসূচি। রাজধানী সহ সারা দেশের কেন্দ্রগুলোতে নিয়ম মেনে করোনার ভ্যাকসিন নিচ্ছেন নিবন্ধিত মানুষ। করোনার টিকা নিতে পেরে খুশি তারা। রোববার টিকাদান কর্মসূচির প্রথম দিনে 3,60,000 মানুষকে টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তর। তবে প্রথম দিনে সারা দেশে মাত্র 31,160 জন টিকা নেন। সারা দেশে টিকা প্রয়োগে কাজ করছে 2,400টি দল। আজও নিবন্ধিতদের টিকা দেয়া হবে। অনলাইন ছাড়া টিকা কেন্দ্রেও নিবন্ধনের সুযোগ রয়েছে। প্রথম ডোজের টিকা নেয়ার সময় গ্রহীতাকে জানিয়ে দেওয়া হচ্ছে দ্বিতীয় ডোজের তারিখ। আজ বেলা 2:30 পর্যন্ত চলবে টিকাদান। এ নিয়ে আরো জানাতে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মিসবাহ। মিসবাহ, দ্বিতীয় দিনের মতো টিকা দান কার্যক্রম কেমন চলছে এবং আজ কতজনকে টিকা দেওয়ার লক্ষ্য রয়েছে, এবং একই সাথে জানতে চাচ্ছি যে যারা টিকা নিতে এসেছেন বা টিকা নিয়েছেন তাদের প্রতিক্রিয়া কেমন? মিসবাহ, দ্বিতীয় দিনের মতো টিকা দান কার্যক্রম কেমন চলছে এবং আজ কতজনকে টিকা দেওয়ার লক্ষ্য রয়েছে, এবং একই সাথে জানতে চাচ্ছি যে যারা টিকা নিতে এসেছেন বা টিকা নিয়েছেন তাদের প্রতিক্রিয়া কেমন? এই মুহূর্তে জাতীয় নাক, কান, গলা ইনস্টিটিউটে আছি। আপনি যেমনটি বলছিলেন, এখানে সকাল 9টা থেকে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার কথা। আমরা একটু দেখি যে আসলে টিকাদান কর্মসূচির কি অবস্থা। আর এরই ফাঁকে আপনাকে জানাই যে গতকাল টিকাদান গণটিকা কর্মসূচির প্রথম দিনে 31,160 জন টিকা নিয়েছিলেন। তার মধ্যে ঢাকায় টিকা নিয়েছেন 5,071 জন। অর্থাৎ ঢাকায় 50টি হাসপাতাল থেকে টিকা দেওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে সেই সংখ্যা নেমে এসেছে 44, অর্থাৎ 44টি হাসপাতাল থেকে ঢাকায় টিকা নিয়েছেন 5,071 জন। আর ঢাকায় সবগুলো যে 44টি কেন্দ্র ছিল সবই হাসপাতালের বাইরে আসলে কোথাও কোনো টিকাদান কেন্দ্র বসানো হয়নি। সার্বিকভাবে গতকালকে যারাই টিকা নিয়েছেন 31,160 জন, কারো মধ্যে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। সবাই ভালো আছেন এবং মৃদু পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো ঘটনাও আমরা আসলে পাইনি। অর্থাৎ বলা চলে যে প্রথম দিন সফল, সুন্দরভাবে দেশে গণটিকাদান কর্মসূচি সম্পন্ন হয়েছে। তবে সবথেকে বড় বিষয় হলো করোনার নিবন্ধন, কারণ এখন পর্যন্ত 4.5 লাখের মতো মানুষ নিবন্ধিত হয়েছেন। এটি গত 12 দিনে, অর্থাৎ এই গত 12 দিনে যারা নিবন্ধিত হয়েছেন তারাই গতকাল টিকা নিয়েছেন। একদিনে 3.5 লাখ মানুষকে করোনার টিকা দেওয়ার সক্ষমতা বাংলাদেশের আছে। সেই অনুযায়ী প্রথম দিনে কিন্তু টিকা নিয়েছেন 31,160, অর্থাৎ আরো বিপুল সংখ্যক মানুষকে বাংলাদেশের একদিনে টিকা দেওয়ার সক্ষমতা আছে। সুতরাং সেই সক্ষমতাটাকে কাজে লাগাতে হবে, কারণ টিকার মেয়াদের একটি ব্যাপার আছে। পরবর্তী দফার টিকা এর মধ্যে আবার চলে আসবে, এবং যারা টিকা নেওয়ার মতো, অর্থাৎ যারা নিবন্ধিত করেছেন, এই নিবন্ধন করা মানুষদেরও অনেকে কিন্তু গতকাল টিকা নেননি। সুতরাং সার্বিকভাবে সরকারের সামনে, স্বাস্থ্য বিভাগের সামনে এখন দুটি চ্যালেঞ্জ। সেটি হচ্ছে যে কাঙ্ক্ষিত সংখ্যায় নিবন্ধন করা
এবং নিবন্ধিত মানুষগুলোকে টিকা নিশ্চিত করা, সেটি আসলে বড় চ্যালেঞ্জ। এই মুহূর্তে নাকান গলা ইনস্টিটিউটের যে করোনা বুথ সেটিতে আমরা আছি। গতকাল এখানে 6টি বুথ চালু ছিল, আজকে বুথের সংখ্যা 2টি করা হয়েছে এবং গতকাল এখান থেকে 41 জন টিকা পেয়েছেন। আজকে আমরা সার্বিক পরিস্থিতি একটু জানার চেষ্টা করব। আজকে এখানে মোট বুথ এবং কখন থেকে আমরা দেখছি যে এখনো কার্যক্রম শুরু হয়নি, কতজন নিবন্ধন করেছেন এখানে টিকা দেওয়ার জন্য? ন্যাশনাল লেভেলে 10টা থেকে শুরু হয়। আমরা এখনই আমরা শুরু করব, আমাদের প্রস্তুতি হয়ে গেছে। এমনি ন্যাশনাল লেভেলে আপনার 10টা থেকে শুরু হয়। যাই হোক, উইল স্টার্ট নাও। আমাদের যে ওখানে যে সার্ভারে আমাদের কত আছে, 346 রেজিস্টার্ড আছে গতকাল পর্যন্ত। আমরা গতকাল 41 জন আসছিলেন, 41 জনকে আমরা দিয়েছি। এখন যারা আসবে তাদেরকে আমরা দেব রেজিস্টার্ড প্লাস স্পটস রেজিস্ট্রেশন, 2 রকমই আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে। গতকাল স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে কেউ যদি স্পটে আসে, বুথে আসে, তাহলে তাকে এখানে তাৎক্ষণিকভাবে রেজিস্ট্রেশন করিয়ে তাকে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। এখানে সেই ব্যবস্থা চালু আছে কিনা, কেউ পারবে কিনা সেটি? এটা হচ্ছে তো, আমি আপনাকে বললাম তো এর আগে যে কালকে আমরা স্পট রেজিস্ট্রেশন করে দিয়েছি এবং এই অ্যারেঞ্জমেন্ট আছে আমাদের। কতগুলো স্পট রেজিস্ট্রেশন করেছেন বা স্পট রেজিস্ট্রেশন? আমাদের গতকালকে আসছিল 10 জনের মতন অলরেডি রেজিস্টার্ড থেকে, আর বাকি 31 আসছিল স্পট রেজিস্ট্রেশন 31, আর যাদের রেজিস্টার্ড ছিল ওরা আসে নাই, ওখানে ছিল মাত্র 10 জন। আপনি শুনছিলেন যে গতকাল স্বাস্থ্যমন্ত্রীর যে ঘোষণা ছিল যে অন স্পট রেজিস্ট্রেশন, অর্থাৎ তিনি বলেছেন টিকা নিতে আসলে কাউকে ফেরত দেওয়া হবে না এবং এখানকার কর্তৃপক্ষ বলছেন যে গতকালকেও তার অন স্পট রেজিস্ট্রেশন করেছেন এবং যারা টিকা নিতে এসেছেন কিন্তু নিবন্ধন করেননি, কেন্দ্রে আসার পরে তার নিবন্ধন করা হয়েছে এবং তিনি টিকা নিয়ে ফেরত গেছেন। তো এই ছিল আমার কাছে জাতীয় নাকান গলা ইনস্টিটিউটের টিকাদান কর্মসূচির সবশেষ। করোনা টিকাদান কর্মসূচি নিয়ে রাজধানীর তেজগাঁও জাতীয় নাক কান ও গলা ইনস্টিটিউট থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসান মিসবাহ। এদিকে করোনার দ্বিতীয় দিনের টিকাদান কর্মসূচি ঢাকার বাইরেও হচ্ছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হবেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, বগুড়ায় দ্বিতীয় দিনের কার্যক্রম কি এখনো শুরু হয়েছে কিনা বা কখন নাগাদ শুরু হতে পারে? এবং আরেকটি বিষয় জানতে চাই, যারা প্রথম দিনে টিকা নিয়েছেন তাদের মধ্যে কারো কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে কিনা? হ্যাঁ, ইতিমধ্যেই সবগুলো কেন্দ্রে টিকা দেবার যে প্রস্তুতি সেটি শুরু হয়েছে। আমি যদি আপনাকে একটু দেখাতে পারতাম, এটি হলো বগুড়া মোহাম্মদীন হাসপাতাল। মূলত কোভিডের জন্য এই হাসপাতালকে নির্ধারণ করা হয়েছে। এখানে কোভিডের চিকিৎসার পাশাপাশি অন্যান্য চিকিৎসাও চলছে, সেই সাথে টিকার যে কর্মসূচি সরকারের আছে সেটিও চলছে এবং ইতিমধ্যেই বেশ কিছু সংখ্যক যারা টিকা দিতে চায় এরকম চলে এসছে। তাদের মধ্যে চিকিৎসক রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, এমনকি একেবারেই যারা টিকা সম্পর্কে কিছু জানে না কিন্তু করোনার টিকা নেওয়া প্রয়োজন সেরকম লোকজন চলে এসছে। আমি তাদের সাথেও কথা বলেছি, তারা বেশ আগ্রহ দেখিয়েছেন এবং তারা নিজেরা নিচ্ছেন এবং তাদের পরিবারের লোকজনকেও টিকা দেবার জন্য মূলত উদ্বুদ্ধ করতে চান এবং অনেকে করেছেন। আর এর পাশাপাশি আপনাকে একটু জানিয়ে রাখি যে বগুড়ার মোট 15টা কেন্দ্রে টিকা দেওয়ার যে কর্মসূচি আছে সেটি চলছে এবং সেখান থেকে যে সকল তথ্য আমরা পেয়েছি সেখানে আমরা এইটুকু নিশ্চিত হয়েছে যে গতকাল যারা টিকা দিয়েছেন তাদের কারো সামান্যতম পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি। আমি একটু আগে কথা বলেছি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, যিনি মূলত সদর উপজেলার টিকা কেন্দ্রগুলো দেখছেন, তিনি যেটি আমাকে জানিয়েছেন যে তার আওতাধীন কেন্দ্রগুলোতে মোট 890 জন কালকে টিকা গ্রহণ করেছেন এবং কারো সামান্যতম পার্শ্ব প্রতিক্রিয়া হয় নাই। আর বগুড়ার দুটি বড় স্বাস্থ্য কেন্দ্র শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং মোহাম্মদ আলী হাসপাতাল, এখান থেকে যারা চিকিৎসা নিয়েছেন তাদের একেবারে কারো কোনো সামান্যতম পার্শ্ব প্রতিক্রিয়ার খবরও আমরা পাইনি। আমি কথা বলেছিলাম মোহাম্মদ আলী হাসপাতাল যিনি আরএমও আছেন শাফিক আমিন কাজলের সাথে, তিনি বলেছেন যে তার 330 জন টিকা নিয়েছেন গতকাল, তাদের কারো পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো খবর তার কাছে নাই, যদিও তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। আর একই সাথে আমি কথা বলেছি মোহাম্মদ আলী
হাসপাতালের পাশাপাশি কথা বলেছি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের যিনি পাবলিক রিলেশনটা দেখছেন মূলত তার সাথে, তিনিও বলেছেন তাদের কাছ থেকে যারা টিকা নিয়েছেন তাদের কেউই এখন পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো উপসর্গ নিয়ে হাসপাতালে তাদের কাছে রিপোর্ট করেন। সব মিলিয়ে তারা যেটি বলছেন যে পরিস্থিতি তাদের কাছে যেটি মনে হয়েছে খুবই ভালো একটি পরিবেশের মধ্য দিয়ে তারা যে কাজটি করছেন সেটা সম্পূর্ণ হচ্ছে। এবং আপনি যদি আমার পেছনে একটু দেখেন, এটা মোহাম্মদ আলী হাসপাতালেরই একটি টিকাদান কেন্দ্র, সেখানে ইতিমধ্যে বেশ কয়েকজন লাইন ধরেছেন টিকা নেওয়ার জন্য। পাশাপাশি আমরা এই তথ্যটুকু পেয়েছি যে যারা টিকা নিতে চান তাদের রেজিস্ট্রেশন চলছে এবং সেই রেজিস্ট্রেশনের মাধ্যমে যে ধরনের সহযোগিতা তাদের পাওয়ার কথা সেটি পাচ্ছে এবং রেজিস্ট্রেশন করার ক্ষেত্রেও তাদেরকে সহযোগিতা করা হচ্ছে। বিশেষ করে এই কেন্দ্রেই একটি ফ্রি রেজিস্ট্রেশন কেন্দ্র করা হয়েছে, যেখানে ফ্রি রেজিস্ট্রেশন দেওয়ার কাজ চলছে এবং সেখানে এসে বিনামূল্যে শুধু না, তাদেরকে সব ধরনের সহযোগিতাই করছে স্বাস্থ্য বিভাগের কর্মীরা। তবে একটা বিষয় আমরা লক্ষ্য করেছি, যেখানে দুর্গম অঞ্চলে যেসব লোকজন রয়েছে যাদের টিকা দেওয়া জরুরি বা যাদেরকে টিকা কর্মসূচির আওতায় আনার কথা, তাদের অনেকেই এখনো এই টিকা নিবন্ধনের যে সুযোগ কোথায় কোথায় আছে সেই বিষয়গুলো এখনো জানতে পারেনি। এর আগে দেশে গণটিকা কর্মসূচির প্রথম দিনে টিকা নেন ৩১,১৬০ জন। রাজধানীতে এই সংখ্যা ৫,০৭১। সবচেয়ে কম টিকা নিয়েছেন মেহেরপুর জেলায় ৫৫ জন। প্রথম দিনে টিকা নেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সহ ৬ মন্ত্রী, ৩ প্রতিমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্টজনেরা। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল, করোনার টিকা নিতে বসানো হয়েছে 10টি বুথ। দেশ জুড়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করে রোববার সকাল 11টায় সেখানে প্রথম টিকা নেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এরপর টিকা নেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, বিজ্ঞানমন্ত্রী ইয়াফেস ওসমান, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম, পরিবেশ ও বনমন্ত্রী শাহাবুদ্দিন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান। টিকা নিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, পাট ও বস্ত্রমন্ত্রী গাজী গোলাম দস্তগীর। প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব হোসেন বিকেলে টিকা নেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক নেতা ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা টিকা নিয়েছেন প্রথম দিনে। আমি শুরুতেই ভ্যাকসিন নিতে পেরেছি, এটা আমার জন্য খুবই আনন্দের, খুবই খুশি। আমি সত্যি স্বস্তি বোধ করেছি। সারা দেশের ২,৪০০টি কেন্দ্রে টিকা নিয়েছেন ৩১,১৬০ জন। রাজধানীতে ৫০টি হাসপাতাল নির্ধারিত থাকলেও টিকাদান হয়েছে ৪৪টিতে। এসব হাসপাতালে টিকা নিয়েছেন ৫,০৭১ জন। টিকা নিতে এ পর্যন্ত ৪.৫ লাখের বেশি মানুষ সুরক্ষার ওয়েবসাইটে নিবন্ধন করেছেন। তবে এখন পর্যন্ত চালু হয়নি সুরক্ষা অ্যাপ। নিবন্ধন করতে না পারলে সরাসরি টিকা কেন্দ্রে গিয়েও প্রয়োজনীয় তথ্য দিয়ে টিকা নেওয়া যাবে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। যদি অ্যাপসের মাধ্যমে নিবন্ধিত হতে কষ্ট হয়, তথ্য সেন্টারে তারা নিবন্ধিত হতে পারে এবং তারা ভ্যাকসিন নিতে পারে। এবং তাও যদি না পারে, তাহলে তারা আসলে পরে ভ্যাকসিন তারা পাবে, ফর্ম ফিল আপ করবে এবং পরবর্তীকালে আমরা সেই ফর্মকে আমরা ডাটা তখন এন্ট্রি দিয়ে নেব। অর্থাৎ ভ্যাকসিন না নিয়ে কেউ ফেরত যাবে না। তবে অনলাইন নিবন্ধন ছাড়া কেন্দ্র থেকে টিকা দেয়া কবে শুরু হবে তা বলতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর। এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয়েছে। এদের টিকা দেওয়া শেষ হওয়ার আগে আমরা স্পট রেজিস্ট্রেশন নিয়ে এখনো সুপরিকল্পিত কোনো সিদ্ধান্ত পৌঁছাইনি। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ২:৩০ পর্যন্ত খোলা থাকবে টিকা কেন্দ্র। রোববার টিকা নেওয়া ব্যক্তিরা টিকার পরবর্তী ডোজ পাবেন ১ মাস পর। করোনা টিকা নিতে ১১ দিনের নিবন্ধন প্রক্রিয়া শেষে দেশে শুরু হলো গণটিকা কর্মসূচি। দেশে প্রতিদিন ৩.৫ লাখ মানুষকে করোনার টিকা দেওয়ার সক্ষমতা থাকলেও এই গণটিকা কর্মসূচির প্রথম দিনে লক্ষ্যমাত্রার অর্ধেকও অর্জিত হয়নি। ফলে আগামীতে চ্যালেঞ্জ প্রত্যেক দিন কাঙ্ক্ষিত মাত্রায় নিবন্ধন এবং সেই মানুষগুলোকে টিকা দেয়া। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা টিকা নেওয়ার পর এ পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর মেলেনি। সবাই সুস্থ আছেন, এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা মেডিকেল সহ নানা হাসপাতাল। তাই কোনো গুজব বা অপপ্রচারে কান না দিয়ে টিকা নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। করোনার টিকা নিয়ে স্বস্তির নিঃশ্বাস সম্মুখ যোদ্ধাদের।
টিকা নিয়েছেন ঝুঁকিতে থাকা বয়স্করাও। শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কার্যক্রম উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব। এখানে টিকা নেন পদস্থ সরকারি কর্মকর্তা, শিক্ষক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। টিকানোর পর আমি এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা ফিল করিনি। আর আজকের এই উৎসব আয়োজনের প্রথম ব্যক্তি হিসেবে টিকা নিয়ে নিজেকে খুব প্রাউড ফিল হচ্ছে। এখনো সমস্যা হয়নি এবং আমার আশেপাশে যারা নিয়েছে কারোর কোনো সমস্যা আমি দেখিনি এখন পর্যন্ত। আজকে সকালবেলা মেসেজ আসছে যে আমাদের আজকে ভ্যাকসিন দেওয়ার ডেট, আমরা দিয়ে গেলাম ভালোভাবে। টিকা কবে আসবে তা নিয়ে সংশয় থাকলেও দ্রুততার সঙ্গেই ৫৪তম দেশ হিসেবে এর আওতায় আসে বাংলাদেশ। এ নিয়ে গুজব বিভ্রান্তির কারণ দেখছেন না সংশ্লিষ্টরা। করোনা টিকার ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নাই। সাধারণত যে ধরনের সবাই ভয় পাচ্ছে, এরকম আমরা এখন পর্যন্ত এরকম কোনো মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া কোনো আমরা পাই নাই। কিছু লোকজন আছে যারা সবসময় নেতিবাচক কথা বলতে পছন্দ করে, একটা ভীতিকর পরিস্থিতির চেষ্টা করে। আমি ভ্যাকসিন নিয়েছি, অত্যন্ত স্বাচ্ছন্দ্যদায়ক এবং আমি মনে করি যে প্রত্যেকের ভ্যাকসিন নেওয়া দরকার। টিকা দিয়েছে তাদেরকে আধা ঘন্টা থেকে 2 ঘন্টা আমাদের এখানে রেস্টে রেখেছি। সরকারের 4-5 জন সচিব ছিলেন, সিনিয়র সিটিজেনরা ছিলেন, আমাদের আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন। তো এখন পর্যন্ত আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন করোনা মহামারী মোকাবিলায় স্থায়ী সমাধান এনে দিতে পারে টিকা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার টিকাদান কর্মসূচির দ্বিতীয় দিনের আরও খবর জানাতে এবার চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মী আহসান রিটন। রিটন, দ্বিতীয় দিনে চট্টগ্রামে টিকাদান কার্যক্রম কেমন চলছে এই পর্যন্ত? আজকে ঠিক কতজন লোক ভ্যাকসিন নিতে পারেন এবং প্রথম দিন যারা ভ্যাকসিন নিয়েছেন দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য তাদের কি কোনো তারিখ দেওয়া হয়েছে কিনা? দেখুন, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে করোনা ইউনিট যেটি স্থাপন করা হয়েছে সেখানে আমরা দেখেছি বেশ কিছুক্ষণ আগে থেকে এখানে আসলে 1-2 করে টিকা নেওয়া শুরু করেছেন। আমরা যেটি এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত তাদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি সেটি হচ্ছে এখানে আজকে মোট 200 জনকে করোনা ভ্যাকসিন দেওয়ার একটি পরিকল্পনা তাদের আছে। গতকালকে প্রায় 200 জনের মতো ব্যক্তিকে টিকা দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় আজকেও সেই কার্যক্রমটি চলছে। আমরা কিছুক্ষণ আগে এখানে যিনি বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আছেন তার সঙ্গে কথা বলছি। তিনি বলছেন যে গতকালকে তারা আসলে বেশ সফলভাবে ভ্যাকসিন কার্যক্রমটি চালিয়ে নিয়েছেন। গতকালকে আপনি জানেন যে সকাল 10টা বাজে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার হাসান শাহরিয়ার কবির সহ সরকারের আসলে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ গতকালকে টিকা নিয়েছেন এবং তারা বলছেন যে যারা যে 200 জনকে গতকালকে টিকা দেওয়া হয়েছে তাদের কোনো রকমের উপসর্গ এখনো পর্যন্ত দেখা দেয়নি এবং টিকা দেওয়ার পরে 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত প্রত্যেকটা টিকা গ্রহণকারীকে তারা অপেক্ষা করাচ্ছেন এবং যদি কারোর মধ্যে ন্যূনতম কোনো রকমের ঝামেলা দেখা যায় সেই ক্ষেত্রে তারা আসলে তাদেরকে আইসিইউ বেড সহ অন্যান্য যে সমস্ত জায়গায় রাখার সেই জায়গাগুলো তারা স্ট্যান্ড বাই রেখেছেন। অর্থাৎ কোনো রকমের ঘটার আগেই যাতে কার্যকর ব্যবস্থাটি নেওয়া যায় সেই বিষয়ে তারা সদা তৎপর আছেন এবং সেই ধারাবাহিকতায় আজকেও সব ধরনের প্রস্তুতি নিয়ে টিকা কার্যক্রম শুরু হয়েছে। আপনি জানেন যে চট্টগ্রামের উপজেলা পর্যায়ে 224টি এবং চট্টগ্রাম মহানগরীতে মোট 14 থেকে 15টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলছে। গতকাল আমরা দেখেছি সেনাবাহিনীর যে কম্বাইন্ড সামরিক হাসপাতাল রয়েছে সেখানেও টিকা কার্যক্রম চলেছে এবং একই সঙ্গে যতগুলো কেন্দ্রে টিকাদান দেওয়ার কথা সেগুলো আজকে সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন মানুষ বেশ আগ্রহ নিয়েই তারা টিকা নিচ্ছেন। গতকালকে যারা টিকা নিয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছে যে না তাদের মধ্যে যে ভীতিটি ছিল সেটি কেটে গেছে এবং সেই ধারাবাহিকতা তাদের কাছ থেকে জেনে অন্যান্যরা আসলে টিকাদানে আগ্রহী হচ্ছেন। চট্টগ্রাম মহানগরীতে গতকালকে পর্যন্ত 3,500-এর বেশি ব্যক্তি টিকাদান করার জন্য টিকা নেয়ার জন্য নিবন্ধিত হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছে। আজকে ঠিক একইভাবে বিভিন্ন জায়গায় নিবন্ধন কার্যক্রম চলছে এবং সব কেন্দ্রেই একসঙ্গে আসলে এখন টিকাদানের কাজটি চলছে। এ হচ্ছে চট্টগ্রাম থেকে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় দিনের যে কার্যক্রম তার শেষ। করোনা ভাইরাসের টিকাদানের দ্বিতীয় দিনের কর্মসূচির তথ্য চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী। টিকা কর্মসূচিতে নিজ হাতে করোনার টিকা দিয়ে সমালোচনার মুখে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষিত নার্স পাশে দাঁড়িয়ে থাকলেও 3 জনের শরীরে টিকা প্রয়োগ করেন তিনি। পরে এই ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। রোববার বেলা 11টার দিকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে করোনা টিকা কার্যক্রম শুরু হয়।
চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবকরা থাকলেও সিরিঞ্জ হাতে নিয়ে 3 জনের শরীরে টিকা প্রয়োগ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান। পরে টিকা দেওয়ার এই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে স্বাস্থ্যকর্মীদের বাইরে কারো টিকা দেওয়া ঠিক হয়নি বলে মনে করেন কুষ্টিয়ার সিভিল সার্জন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। না, ওরা দেবে কেন? ওটা আমাদের শিক্ষাদের কাজ। কৌতূহলবশত এই ধরনের কিছু করেছে কি আপনি স্বীকার তো করতেছে না। হাতের উপরে মাংস তো, যার জন্য ক্ষতি হয়নি, অন্য জায়গায় হলে হয়তো হতেও পারত। ঘটনার সময় বাইরে ছিলেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এমপি প্রধান অতিথি ছিলেন, ওনারা উদ্বোধন অনুষ্ঠানে আসছিলেন। আমি ওনার সাথে বের হয়ে ওনাকে গাড়িতে উঠায় সভাপতি সাথে আসতে হয়। উনি ইউনো মেয়র সবাই আসলেন, উপজেলা চেয়ারম্যান মহোদয় ওখানে রয়েই গেছিলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান যে 3 জনকে টিকা দিয়েছেন তারা হলেন কুমারখালী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী মুখলেসুর রহমান ও স্থানীয় সাংবাদিক KMR শাহীন। রাজধানীর ফ্লাইওভারের নিচের খালি জায়গা চলে গেছে অবৈধ দখলে। নানা রকম ব্যবসার পাশাপাশি চলে অনৈতিক কর্মকাণ্ড। কেউ কেউ আবার ঘরবাড়ি বানিয়ে বহাল তবিয়তে বসবাস করছেন। এই অবস্থায় মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের খালি জায়গা নিয়েও শঙ্কা জানিয়েছেন বিশেষজ্ঞরা। ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশের ফ্লাইওভারের নিচের দৃশ্য এগুলো। শহরবাসীর জন্য বিনোদনের ব্যবস্থাও এখানে। ভারতের মুম্বাইয়ে বাগান করে দিয়েছে কর্তৃপক্ষ। আর এটি দেশের চিত্র। গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভারের শুধু অরি অংশেই 47টি পরিবারের বসবাস, যারা সবাই ঢাকা দক্ষিণ সিটির পরিচ্ছন্নতা কর্মী। ভেঙে দিয়েছে ঘর বাড়ি, এখন আমাদের থাকার মতো জায়গা নেই। আমাদের ওখানে বিল্ডিং হচ্ছে, তো ওখান থেকে শিফট করছে এখানে। ওখানে বিল্ডিং হলে আমরা ওখানে চলে যাবো। শুধু অরি নয়, রাজধানী ঢাকার 28 কিলোমিটার রাস্তা জুড়ে গড়ে ওঠা 7টি ফ্লাইওভার ঘুরে দেখা গেছে প্রায় একই চিত্র। কোথাও দোকানপাট, কোথাও বা ময়লার ভাগা। এখানে করতেছি ফাঁকা এই জন্য। কেউ কিছু বলে না? না, আমরা সিটি কর্পোরেশনের খাজনা দিই। সিটি কর্পোরেশন যে নিয়মকানুন আছে নিয়মকানুন সম্পূর্ণ পালন করি। রাত নামলে এই ফ্লাইওভারের নিচের অংশ আরো বিপজ্জনক হয়ে ওঠে। সারাদিন রাজপথে দাপিয়ে বেড়ানো গণপরিবহনগুলোর রাতের ঠিকানা এখানে। আর এর ফাঁকে ফাঁকেই চলে নেশাসহ নানা অনৈতিক কর্মকাণ্ড। ফ্লাইওভারের নিচের খালি জায়গা কাজে লাগাতে দক্ষিণ ঢাকার সাবেক মেয়র সাইদ খোকনকে একটি নকশা জমা দেন নগর পরিকল্পনাবিদরা। তবে তা একেবারেই আমলে নেয়নি কর্তৃপক্ষ। কোনো পরিকল্পনায় কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ের কথা বলা হয় নাই, এবং যেই সাইজে পিলার দিচ্ছে সেই সাইজে পিলার দিয়ে আসলে রাস্তা একটা বিরাট অংশ নষ্ট করে ফেলতেছে। তো তারা সো এফেক্টিভ রোড যেটা 96% লোক যেই রাস্তা দিয়ে চলাচল করে সেটা আপনি ধ্বংস করতেছেন। এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের অংশ বেদখল হয়ে যাওয়ার আশঙ্কা কম বলে জানিয়েছেন এর প্রকল্প পরিচালক। ফ্লাইওভার তৈরি হওয়ার পরে নিচের জায়গায় আননেসারি লোকজন বসার যে ব্যবসা বা অন্য কিছু করবে বা বস্তি স্থাপন করে ফেলবে, এই ধরনের কোনো সুযোগ থাকবে না। আমি এটা আপনাকে ক্লিয়ার মেসেজ দিতে চাচ্ছি। ফ্লাইওভারের নিচের জায়গার যথাযথ ব্যবহারে পরিকল্পনার কথা জানিয়েছেন সিটি কর্পোরেশন। এখানে নান্দনিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসার জন্য মাননীয় মেয়র মহোদয়ের পরিকল্পনা রয়েছে, ইতিমধ্যেই কাজ চলছে। সুফল আপনারা সামনে দেখতে পাবেন। উপরের চিত্র দেখলে যতটা স্বস্তি লাগে, নিচের দৃশ্য দেখলে ঠিক ততটাই হতাশ হতে হয়। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই অবস্থার উন্নয়ন ঘটবে এবং রাজধানীতে চলমান এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো মেগা প্রজেক্টগুলোর নিচের অংশে এমন দৃশ্য দেখতে হবে, এমন প্রত্যাশাই সকলের। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিখোঁজের 13 ঘণ্টা পর কালকিনি ফিরে স্বতন্ত্র মেয়র প্রার্থী সবুজের দাবি, ইচ্ছার বিরুদ্ধে পুলিশের গাড়িতে তাকে নেওয়া হয়েছিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বাড়িতে। সে সময় তাকে ভোট থেকে সরে যাওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। তবে অভিযোগ অস্বীকার করছে পুলিশ। কালকিনি পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা মশিউর রহমান সবুজ শনিবার তার নিখোঁজের খবরে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। আওয়ামী লীগের মেয়র প্রার্থী SM হানিফের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে আহত হয় দুই পক্ষের অন্তত 50 জন। রোববার নিখোঁজের 13 ঘণ্টা পর এলাকায় ফেরেন সবুজ। তার দাবি, পুলিশ সুপারে গাড়িতে করে তাকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ঢাকার বাসায় নেওয়া হয়। ওবায়দুল কাদের তাকে ভোট থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। তবে তিনি ভোটের মাঠেই থাকছেন। আমি অনেকটা বাধ্য হয়ে গিয়েছি। তিনি আমাকে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলেছেন। আমি আমার অবস্থান এবং কালকিনি পৌরসভার বাস্তবতা তাকে
তার কাছে তুলে ধরেছি। তারপরে তিনি একটা পর্যায়ে আমাকে বলছেন, ঠিক আছে, তোমার সিদ্ধান্ত তুমি নাও। তবে এ অভিযোগ নাকচ করে পুলিশ বলছে, শনিবার নির্বাচন নিয়ে কথা বলতে পুলিশ সুপারের অফিসে আসেন সবুজ। তিনি ব্যক্তিগত কাজে ঢাকা যেতে চাইলে তাকে সহায়তা করে পুলিশ। পরে ছড়ানো হয় নিখোঁজের খবর। নির্বাচন সংক্রান্ত বা তথ্যাদি আমার সাথে বিনিময় করার জন্য আমার অফিসে আসেন। পরবর্তীতে উনি বা ওনার কাজে ঢাকা যাবেন, তো ঢাকা যাওয়ার ক্ষেত্রে ওনাকে আমরা সহযোগিতা করেছি। পরবর্তীতে এলাকায় রটিয়ে দেওয়া হয় যে উনি নিখোঁজ। সবুজকে অপহরণ করা হয়েছে দাবি করে শনিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কালকিনি থানা ঘেরাও করে বিক্ষোভ করেন তার স্বজন ও সমর্থকেরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানী ধানমন্ডির রাপা প্লাজার রাজলক্ষ্মী জুয়েলার্স সহ 3টি দোকানে নগদ অর্থসহ স্বর্ণালংকার চুরি হয়েছে। শনিবার রাতে মার্কেটে দোকানের তালা ভেঙে চুরি হয়। রাজলক্ষ্মী জুয়েলার্স থেকে প্রায় 500 ভরি স্বর্ণ খোয়ানোর অভিযোগ পাওয়া গেছে। ধানমন্ডির 27 নম্বর সড়কের রাপা প্লাজার বাথরুমের জানালা কেটে মার্কেটের ভেতর ঢোকে চোরের দল। এই সময় তারা সিসিটিভি ক্যামেরাও কাপড় দিয়ে ঢেকে দেয়, কিন্তু স্বর্ণের দোকানে সিসিটিভির ফুটেজে ঠিকই ধরা পড়ে সব। 3 জনের একটি দল দোকানের তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর তারা দোকান থেকে গহনা ও নগদ অর্থ নিয়ে যায়। আমরা 2 থেকে 3 জনকে দেখতে পারছি, 2 জনের মুখ বান্ধা এবং আরেকজনের মুখ খোলা, মুখে গ্যাস লাইট দেয়া। তাদেরকে আমরা চিনি না এবং আমরা সন্দেহ করতেছি যে এটা মার্কেটের লোক জড়িত থাকতে পারে। ক্ষতিগ্রস্তরা দাবি করছেন মার্কেট ম্যানেজমেন্ট ও নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজন এই ঘটনার সাথে জড়িত রয়েছে। আমরা যখন ব্যবসা করে মার্কেট বন্ধ করে চলে যাই, পুরা মার্কেটের দায়িত্ব হলো যারা মার্কেট পরিচালনা করে, মার্কেট কর্তৃপক্ষ। আমাদের ক্ষতি হয়ে গেছে ক্যাশ কত, এটা এখনো ক্যালকুলেশন করিনি, তো হোপফুলি 1.5 লাখ টাকার মতো। প্রাথমিকভাবে পেশাদার চোর দলের সদস্যরা এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। তো ভোল্টের স্বর্ণ নিতে পারে নাই, বাইরের যে শোরুমের যে সাজানো ছিল যে স্বর্ণগুলো, সেগুলো চুরি হয়েছে। তো এখানে সিসিটিভি ফুটেজ আছে, তাড়াতাড়ি আমরা আশাবাদী যে খুব তাড়াতাড়ি আমরা চোরদেরকে ধরতে পারবো। স্বর্ণের দোকানের পাশাপাশি আরও 2টি পোশাকের দোকানেও চুরি হয়। সে দোকানগুলোর ক্যাশ বক্সে রাখা টাকা নিয়ে যায় চোরেরা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন আবাসন খাতের গ্রাহকরা। বাড়ি বা ফ্ল্যাটের কাজ বন্ধ রেখে মাঝপথে পালিয়ে যাওয়া বা ফ্ল্যাট বুঝিয়ে না দেয়া সহ নানা প্রতারণায় আস্থা হারাচ্ছেন ক্রেতারা। রিহ্যাব বলছে, সরকারের নীতিতে পরিবর্তন এলেই বন্ধ হবে প্রতারণা। আর অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন গণপূর্ত সচিব। তোফাজ্জল হোসেন ভুইয়া হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে নিজের বাড়ির দায়িত্ব বুঝিয়ে দেন জাস্ট ইন টাইম প্রপার্টি নামে এক রিয়েল এস্টেট কোম্পানির কাছে। নির্ধারিত সময়ের 2 বছর পর কাজ শুরু করে নির্মাণ শেষ না করেই সরে পড়ে প্রতিষ্ঠানটি। নিরুপায় হয়ে এখন নিজেই কাজ সম্পন্ন করছেন। 4 বছরের পরও উনি অতিরিক্ত আরো 4 বছর নিচে আমার বাড়িটা আমাকে কমপ্লিট করে দেয় নাই। খন্দকার রফিকুল হোসেন ফ্ল্যাটের অর্ধেক টাকা পরিশোধ করলেও বন্ধ রয়েছে ভবন নির্মাণের কাজ। অবশেষে বাধ্য হয়ে ফ্ল্যাটটি ছেড়ে দিতে হয় তাকে, তবে এখনো ফেরত পাননি টাকা। একবার বলল যে ঈদের ছুটি হয়ে গেছে, আরেকবার বলল যে লোক পাচ্ছি না, আরেকবার বলল যে কোরবানির ঈদে ধুমধাম করে কাজ চলবে। ছোট বড় প্রায় সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব জানায়, গত 4 বছরে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে 193টি অভিযোগ এসেছে। প্রতারণা বন্ধে সরকারের নীতিগত পরিবর্তন চায় রিহ্যাব। আমি বিদেশে চলে যেতে পারবো না, বা এই টাকা দিয়ে আমি রিয়েল এস্টেটে ব্যবহার না করে অন্য কোনো সেক্টরে আমি যাতে ব্যবহার না করতে পারবো না, এইসব ব্যাপারে কিছু চেক অ্যান্ড ব্যালেন্স থাকা প্রয়োজন আছে। যত বেশি পেইড আপ ক্যাপিটাল কোম্পানিতে থাকবে, কোম্পানি উইল বি হেলদি এবং প্রতারণা করার সুযোগটাও কিন্তু তখন কমে যাবে। রিয়েল এস্টেট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে রাজুক ব্যবস্থা নিচ্ছে বলে জানান গণপূর্ত সচিব। এটার কন্ট্রোলিং অথরিটি হলো রাজুক, এবং রাজুকের কাছে যদি কেউ আবেদন করে তারাও দেখে। আমাদের কাছে মাঝে মধ্যে কোনো আবেদন আসে বা করলে আমরা সেটা রাজুকের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠিয়ে দিই। রিহ্যাব এবং ডেভেলপার কোম্পানির যে নিয়ম আছে সেই অনুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। চলমান প্রকল্প শেষ না করে নতুন কাজে হাত দিতে নিষেধ করছে রিহ্যাব, অন্যথায় বাড়বে ক্রেতা অসন্তোষ, যা দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে আবাসন শিল্পে। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বাস্থ্য সচিবের বাড়িতে হামলার ঘটনায় কটিয়াদী থানার ওসি এম এ জলিলকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া এই ঘটনায় দায়ের করা 2 মামলায় 3 জনকে আটক করা হয়েছে। শনিবার রাতে কটিয়াদী উপজেলার সহকারী কমিশনার ভূমি ও উপজেলা প্রকৌশলী বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে সংসদ সদস্য নূর মোহাম্মদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে দুপুরে উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে স্বাস্থ্য সচিব মান্নানকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভকারীরা। এসএসসি পরীক্ষার সিলেবাস অর্ধেক কমানোয় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে শিক্ষকরা বলছেন সংক্ষিপ্ত সিলেবাস শেষ করতে হলেও দ্রুত স্কুল খুলতে হবে। শিক্ষা মন্ত্রণালয় বলছে কিভাবে সিলেবাস শেষ করা হবে সেই পরিকল্পনাও রয়েছে। জুনে এসএসসি ও সমমান পরীক্ষা নেয়ার পরিকল্পনা রয়েছে। সেজন্য ক্লাস চলবে 9 মে পর্যন্ত। এবারের এসএসসি পরীক্ষার্থীদের 10ম শ্রেণীর ক্লাস প্রায় হয়নি। এ কারণে সিলেবাস অর্ধেক কমিয়ে দেয়া হয়েছে। এ পরিস্থিতি বুঝে সরাসরি ক্লাস শুরুর কথা ভাবছে মন্ত্রণালয়। সেজন্য স্কুলগুলোকেও প্রস্তুত করা হয়েছে। এসএসসিকে যদি 3 মাস অন্তত ক্লাস করাতে পারি আর এইচএসসিকে যদি মাস 4 ক্লাস করাতে পারি, আমরা আশা করি যে 6 দিন, সপ্তাহে 6 দিন করে ক্লাস করাবো এই 10ম এবং দ্বাদশ শ্রেণীকে। অভিভাবক ও শিক্ষার্থীরা বলছেন সিলেবাস কমানোতে পরীক্ষার চাপ অনেকটাই কম হবে। স্কুল না খোলা হয় তাদের জন্য সিলেবাস কমপ্লিট করা খুব কষ্টকর হয়ে যাবে। এই শর্ট সিলেবাসটা দেওয়া হয়েছে সেটা আমাদের শিক্ষার্থীদের জন্য খুবই সুবিধাজনক। দ্রুত স্কুল খুলে না দিলে সিলেবাস হয়তো কমপ্লিট করতে পারবে না। শিক্ষকরা বলছেন সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নেওয়া হয়েছে, কিভাবে পড়ানো হবে সেই পরিকল্পনাও চূড়ান্ত। সংক্ষিপ্ত সিলেবাস শেষ করতে হলে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান অনতিবিলম্বে খুলে দেওয়া উচিত, নতুবা ছাত্রদেরকে এটা কমপ্লিট না করলে যতই সংক্ষিপ্ত করা হোক তারা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না। যেসব প্রতিষ্ঠানের সামর্থ্য আছে তাদের অনলাইনে ক্লাস চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখন ঘরে বসেই বাংলা একাডেমি গ্রন্থাগার ব্যবহার করতে পারছেন পাঠকরা। অনলাইনে গ্রন্থাগার চালুর মাধ্যমে এই সুযোগ করে দিয়েছে বাংলা একাডেমি। আপাতত 94,000 পৃষ্ঠা ইবুকের আওতায় থাকলেও আগামীতে 1 লাখ বই এই পাঠের আওতায় আনবে বাংলা একাডেমি। এখানে আছে অর্থনীতি, ইতিহাস, মুক্তিযুদ্ধ, ধর্ম, বিজ্ঞান, ভূগোল, শিল্প, সাহিত্য, সংস্কৃতি সহ নানা বিষয়ের লক্ষাধিক বই। বাংলা একাডেমির গ্রন্থাগারের এই বিপুল সম্পদ এখন পাওয়া যাচ্ছে অনলাইনেও। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে www.librarybanglaacademy.org এই ওয়েবসাইটে ঢুকে সহজে ইবুক পড়তে পারছেন পাঠকরা। অনলাইন গ্রন্থাগারে যেসব বই রয়েছে সেগুলোর বেশিরভাগই দুষ্প্রাপ্য। যেসব গুরুত্বপূর্ণ বইয়ের নতুন সংস্করণ হচ্ছে না সেগুলো অনলাইনে পড়ার সুযোগ পাবেন পাঠকরা। আমাদের অবশিষ্ট যে বইগুলো আছে 1 লক্ষর বেশি সংখ্যক টাইটেলের বই, এগুলো আমরা প্রজেক্টের আকারে অনলাইনে দেওয়ার জন্য প্রজেক্ট সাবমিট করেছি। এটা প্রক্রিয়াধীন আছে। দৈনিক পত্রিকা প্রায় 1 কোটি পৃষ্ঠা অধিক আর সাময়িকী 80 লক্ষ পৃষ্ঠার অধিক আমরা এটা অনলাইনে দেব। একাডেমির মহাপরিচালক জানান, ডিজিটাল প্রযুক্তির আওতায় আসছে প্রতিষ্ঠানটির সব কার্যক্রম। এরই অংশ হিসেবে পাঠক, গবেষক, শিক্ষার্থীদের হাতের মুঠোয় পৌঁছে দেয়া হচ্ছে গ্রন্থাগারের বই। অতি সম্প্রতি আমরা গ্রন্থাগারকে আধুনিকায়ন করার জন্য একটি পরিকল্পনা গ্রহণ করেছি, যাতে অবকাঠামোগত পরিবর্তনের পাশাপাশি যেন এর ডিজিটালাইজেশন সম্পর্কে আমরা আধুনিক বিশ্বের সঙ্গে সম্পৃক্ত হতে পারি। অবসর নয়, আনন্দের সঙ্গে পাঠক্রমে যুক্ত হতে পারেন সেই ব্যবস্থাটি আমরা করতে চাই। পাঠের পাশাপাশি কপিরাইটের আইন মেনে বই ডাউনলোডের সুযোগও রাখা হয়েছে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংস্কার কাজের কারণে আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কে বেড়েছে মোটরসাইকেল দুর্ঘটনা। কোনো ধরনের বিজ্ঞপ্তি ছাড়া সড়কে এ ধরনের কাজ চলায় প্রায় ঘটছে দুর্ঘটনা। এতে ক্ষোভ জানিয়েছেন চালক ও ভুক্তভোগীরা। দুর্ঘটনা রোধে এ ধরনের কাজে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতা ও স্থানীয়দের।
অনেকটা মনে করেন পায়ের একটা আঙুল ভাঙে গেছে এই অবস্থা। আর মাথা হেলমেট যদি না থাকতো তাহলে মাথার মগজ আলাদা হয়ে যেত, এরকম অবস্থা। কিন্তু গাড়ির অবস্থা পুরা গত 5 ফেব্রুয়ারি রাতে নবীনগর চন্দ্রা মহাসড়কে সাভারের চক্রবর্তী এলাকায় সড়কে দুর্ঘটনা বাড়ার বিষয়ে স্থানীয় এই যুবকের সঙ্গে কথা বলার সময় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়ে মোটরসাইকেল দুর্ঘটনার এই দৃশ্য। স্থানীয়দের অভিযোগ, সংস্কার কাজ চলার কারণে প্রতি রাতেই ঘটছে এমন দুর্ঘটনা, হতাহত হচ্ছেন অনেকে। সম্প্রতি নবীনগর চন্দ্রা মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনের বেশ কিছু স্থানে পুরনো বিটুমিন কেটে নতুন করে চলছে সংস্কার। বিশেষ করে চক্রবর্তী বাসস্ট্যান্ড থেকে পদ্মার গেট এবং জিরানি বাজার থেকে মাধবপুর পর্যন্ত সড়কে বিটুমিন কেটে রাখা হলেও তা দ্রুত ভরাট করা হচ্ছে না। এতে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এই জায়গায় 4-5 দিন ধরে কাটা রাখছে, কোনো কিছু তারা করতেছে না। বড় গাড়ি চাপ দিয়ে দেয়, নিচে নেমে যাওয়া লাগে, পড়ে যাওয়ার মতো এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়। সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠনের নেতারা বলছেন সড়ক মহাসড়কের উন্নয়ন জরুরি, তবে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে সংস্কার কাজ চলা অংশে সাইনবোর্ড দেয়া সহ নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ তাদের। রাতের বেলা অন্তত একটি টিম কাজ করার জন্য, তারা যাতে কাজ করে কিংবা এক লাইন ব্যবহার করার জন্য সামনে একটি সাইনবোর্ড ব্যবহার করতে পারে। সড়ক ও জনপথ অধিদপ্তর বলছে নিরাপত্তা নিশ্চিত করে সড়ক মহাসড়কের সংস্কার কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। 14 কিলোমিটার দৈর্ঘ্যের নবীনগর চন্দ্রা মহাসড়কের 4 কিলোমিটারের বেশি অংশেই পুরনো বিটুমিন তুলে চলছে নতুন সংস্কার কাজ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রোজায় তেলের বাজার নিয়ন্ত্রণে রাখতে 23,000 টন সয়াবিন তেল কিনেছে সরকারি সংস্থা টিসিবি। পাশাপাশি খোলা বাজারে ছোলা, ডাল, চিনি ও খেজুর বিক্রির জন্য বাড়ানো হচ্ছে ট্রাকের সংখ্যাও। রমজানের নিত্য পণ্যের দাম ভোক্তাদের নাগালে রাখতে সঠিক তদারকির তাগিদ ভোক্তা সংগঠন ক্যাবের। 2 মাস পরেই শুরু হচ্ছে রোজা। এ সময় চাহিদা বাড়ে তেল, চিনি, ছোলা, ডাল ও খেজুরের। আবার প্রতি বছর এ সময় অস্থিরতাও বাড়ে নিত্যপণ্যের বাজারে। বর্তমানে বাজারে সবচেয়ে বড় অস্বস্তি ভোজ্য তেলের দামে। দাম বেড়ে বোতলজাত তেল বিক্রি হচ্ছে রেকর্ড 140 টাকা লিটারে। আবার গত 2 সপ্তাহেও চিনির দামও বেড়েছে। আগে মানুষের যে হিসাবপাতি ছিল সেই তুলনায় মনে করে এখন যে বাজার দর, তাতে মানুষের চলাফেরা যে হিমশিম পাবে আর কি। সব ক্ষেত্রে হিসাব করলে ওই যে আমাকে সব কিছুই মেনটেন করাটা একটু দুঃসাধ্য। রমজানে বাজার নিয়ন্ত্রণে সতর্কতার কথা বলছে বাণিজ্য মন্ত্রণালয়। বাড়তি চাহিদা ও দাম বিবেচনায় আমদানি হচ্ছে 23,000 টন সয়াবিন তেল। পাশাপাশি অন্যান্য পণ্য কম দামে বিক্রির জন্য সারা দেশে থাকবে 500 ট্রাক। এসব ট্রাকের মাধ্যমে বিক্রি শুরু হবে মার্চের প্রথম সপ্তাহ থেকে। গত সপ্তাহে আমরা একটা বড় ধরনের প্রক্রিমেন্ট করছি টিসিবির মাধ্যমে। সেটা হলো 2.5 কোটি লিটার তেল আমরা কিনছি এবং এটা হলো আপনার টনে হয় 23,000 টন। এবং আমরা হোপফুলি যে আমরা যে তেলটা আমরা এই যে সামনের যে রমজানের প্রস্তুতি হিসাবে এবং রমজানে অন্তত সাধারণ মানুষের যাতে কষ্ট না হয়, এই 2.5 কোটি লিটার তেল আমরা সাধারণ মানুষের হাতে পৌঁছে দেব, সেটা ভর্তুকি মূল্যে এবং সেটা অবশ্যই সাশ্রয়ী মূল্যে। রোজায় কেউ যাতে বাড়তি চাহিদার সুযোগ নিতে না পারে সেই বিষয়ে সজাগ থাকার আহ্বান ভোক্তাদের স্বার্থে কাজ করা ক্যাবের। বাজার যাতে কেউ ম্যানিপুলেট করতে না পারে এবং সরবরাহ পরিস্থিতি যাতে সন্তোষজনক থাকে সেদিকে দৃষ্টি রাখতে হবে। বন্দর যাতে সচল থাকে, বন্দরে অথবা রাস্তাঘাটে যাতে জট না হয়, পরিবহন জট না সৃষ্টি হয়, চাঁদাবাজি যাতে না হয়। অসাধু ব্যবসায়ীদের তৎপরতা ঠেকাতে ও পণ্যের দাম সহনীয় রাখতে ইতিমধ্যেই বিভিন্ন সংস্থাকে মাঠে নামিয়েছে সরকার। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির ঘর ও দোকান বদলে দিয়েছে জামালপুরের শম্পার জীবন। ভ্যান চালিয়ে সংসার চালানো শম্পা সপ্তাহখানেক আগে জেলা প্রশাসকের কাছ থেকে বুঝে নিয়েছেন প্রধানমন্ত্রীর সহায়তা। বাবার চিকিৎসা ও অসচ্ছল সংসারের দুশ্চিন্তা কেটে যাওয়ায় অনেকটাই নির্ভার 5ম শ্রেণীর এই ছাত্রী। জামালপুরের নাকাটি গ্রামের শম্পা 5 বছর আগে দুর্ঘটনায় ভ্যান চালক বাবার ডান পা ভেঙে যাওয়ায় বিপাকে পড়ে পুরো পরিবার। গত বছর থেকে বাবার ভ্যান চালানো শুরু করে 4 সদস্যের পরিবারের হাল ধরে ছোট্ট শম্পা। ভার নাই বাবার চিকিৎসারও।
শম্পার জীবন সংগ্রাম নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নজরে আসে প্রধানমন্ত্রীর, আর এরপরই বদলে যায় শম্পার ভাগ্য। প্রধানমন্ত্রীর নির্দেশে কয়েকদিন আগে বসতঘর ও ব্যবসার অর্থ সহায়তা দেওয়া হয়েছে শম্পার পরিবারকে। এছাড়া শম্পার লেখাপড়া ও তার বাবার চিকিৎসার দায়িত্ব নিয়েছে জেলা প্রশাসন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তাদেরকে আমরা আজকে ঘরে তুলে দিয়েছি এবং তাদের এই পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটি দোকান করে দিয়েছেন এবং কিছু আর্থিক সহায়তা প্রদান করেছেন, সেটি আমরা তাদেরকে আজকে বুঝিয়ে দিয়েছি। সহায়তার জন্য প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছে শম্পা ও তার পরিবার। আমি বড় হয়ে পুলিশে চাকরি করব, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খুব কৃতজ্ঞতাবোধ, আমরা ওনার কাছে কৃতজ্ঞতা জানাই। আগে অনেক কষ্ট গেছে, ভাত ঠিকুনন পাইতাম না, কাপড় চোপড় পাইতাম না, স্বামী 6 বছর ধরে অসুস্থ পড়েছে। আমরা আজকে অনেক অনেক খুশি, অনেক অনেক ধন্যবাদ করে প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ জানাইলাম। যথাযথ চিকিৎসায় সুস্থ হয়ে উঠবে বাবা, পরিবার ভরে উঠবে হাসি আনন্দে। প্রধানমন্ত্রীর উপহার পেয়ে এমন স্বপ্নে এখন বিভোর সংগ্রামী শিশু শম্পা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বজুড়ে কিছুটা কমেছে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা। একদিনে মারা গেছে 7,700 জন, নতুন শনাক্ত 3,42,000। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়ালো 23,26,000। এ পর্যন্ত আক্রান্ত 10,63 লাখের বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 1,500 জনের মৃত্যু হয়েছে মেক্সিকোতে। নতুন শনাক্তের 13,000। যুক্তরাষ্ট্রে একদিনে 1300 মানুষ মারা যাওয়ায় পাশাপাশি শনাক্ত হচ্ছেন 1 লাখের কম রোগী। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া নতুন ধরনের করোনা ভাইরাস মোকাবেলায় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কম সুরক্ষা দেয় বলে প্রাথমিক পর্যায়ের এক গবেষণায় উঠে এসেছে। সতর্কতার অংশ হিসেবে দেশটিতে সাময়িকভাবে ভ্যাকসিন কর্মসূচি বন্ধ রাখা হয়েছে। ভারতের উত্তরখণ্ডে হিমবাহ ধসে শতাধিক ব্যক্তির মৃত্যুর আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এ পর্যন্ত উদ্ধার হয়েছে 14 জনের মরদেহ। উদ্ধার অভিযানে রয়েছে সেনা ও বিমান বাহিনী। এদিকে নিহতদের পরিবারকে 4 লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। मजबूरन जो सूत्रों के अनुसार कि कोई ग्लेशियर टूटा और पानी बढ़ने की आशंका से आने की पूरी शीघ्र से शीघ्र पुलिस प्रशासन ने उसको और स्थानीय पब्लिक ने और भक्तों ने भी इस बात को माना कि করোনার ঝুঁকি ও সব শঙ্কা কাটিয়ে শুরু হলো বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন। টুর্নামেন্ট শুরুর আগে খেলোয়াড় সহ 507 জনের করোনা পরীক্ষার সবারই নেগেটিভ আসে। নতুন করে কারো করোনা আক্রান্তের কোনো খবর নেই। করোনার কারণে 1 মাস পিছিয়ে এবারের আসর হচ্ছে ফেব্রুয়ারিতে। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল খেলোয়াড় নোভাক জোকোভিচ। এবার নবম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপার লক্ষ্যে নামবেন সার্বিয়ান নাম্বার 1। প্রস্তুতি হিসেবে এটিপি কাপে না খেলা রাফায়েল নাদালও আছেন ফেভারিটের কাতারে। ফেডেক্সের 20 গ্র্যান্ড স্লামের রেকর্ড ভাঙার অপেক্ষায় নাদাল। ডমিনিক থিম, আলেকজান্ডার জেরেভ কিংবা মেদভেদেভ চ্যালেঞ্জ জানাতে পারেন। নারী এককে স্পটলাইটে সেরেনা উইলিয়ামস। রেকর্ড 24তম গ্র্যান্ড স্লামের খোঁজে নামবেন মার্কিন তারকা। ঘরের মাঠে আবারও হেরেছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে অলরেডদের বিপক্ষে 4-1 গোলে জিতে শীর্ষস্থান মজবুত করেছে ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধে পেনাল্টি মিস করা গুন্দোয়ান দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে সিটিকে জয়ের আনন্দে ভাসান। লিভারপুলের হারের পেছনে বড় দায় গোলরক্ষক অ্যালিসন। তার সহজ ভুলেই পরপর 2টি গোল হজম করে অলরেডস। তাদের একমাত্র গোলটি আসে সালার পেনাল্টি থেকে। অন্যদিকে লা লিগায় নাটকীয় ম্যাচে 3-2 গোলে জয় পেয়েছে বার্সেলোনা। বেটিসের বিপক্ষে পিছিয়ে পড়েও বদলি নেমে বার্সাকে সমতায় ফেরান মেসি। এরপর গোল পাল্টা গোলে আবারও সমতা আসে ম্যাচে, কিন্তু শেষ দিকে ট্রিনকাওয়ের গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা। এই জয় পয়েন্ট টেবিলের 2 নম্বরে বার্সেলোনা। অবিশ্বাস্য বললেও কম বলা হয়, অভিষেকে কাইল মেয়ার্স একাই বাংলাদেশকে হতাশায় ডুবিয়েছেন। তার ডাবল সেঞ্চুরিতে চট্টগ্রাম টেস্টে 3 উইকেটের ঐতিহাসিক জয় উইন্ডিজের। সাগরিকার শেষ দিনে বাংলাদেশে ছিল ফেভারিট, কিন্তু অনিয়ন্ত্রিত বোলিং আর সুযোগ অপচয়ে প্রয়োজনীয় 7 উইকেট তুলতে পারেনি স্বাগতিকেরা। শেষ সেশনের 117তম ওভার মেয়ার্সের তোপ সামলাতে গিয়ে ফিল্ডিংয়ে ভূপতিত তামিম নাইম। প্রতীকীভাবে যা তুলে ধরছে চট্টগ্রাম টেস্টের আসল চিত্র। ক্যারিবিয়ান ডেবুটেন্টের ইতিহাস গড়ার দিনে বিধ্বস্ত ছত্রভঙ্গ স্বাগতিকেরা। টার্গেট 395 এর,
শেষ দিনে বাংলাদেশের দরকার 7 উইকেট আর উইন্ডিজের 285 রান। বোনার মেয়ার্সের কঠিন লড়াই সহজ হয়ে গেল টাইগারদের বাজে ব্যবস্থাপনায়। এক মেয়ার্সই পেয়েছেন একাধিক সুযোগ, আবার ডিআরএস ব্যবস্থাপনাতেও হয়েছে ভজঘট। ব্যর্থতা শুধু অধিনায়ক মুমিনুলের নয়, উইকেটের পেছন থেকে সেই অর্থে সিদ্ধান্ত দিতে পারেননি লিটন দাসও। স্বাগতিকদের এত সব ব্যর্থতায় প্রথম সেশন উইকেট শূন্য। অস্বস্তিতে লাঞ্চটা উপভোগ্য হবার কথা নয় স্বাগতিকদের জন্য। বিরতির পরও নেই উল্লেখযোগ্য পরিবর্তন। 50-র পর চড়াও হয়েছেন বোনার। অনায়াসে সেঞ্চুরি তুলে নেওয়া অভিষিক্ত মেয়ার্সেরও মিলেছে স্ট্যান্ডিং ওভেশন। দুই ডেবিউট্যান্ট তখন বড় স্বপ্নে সওয়ার। সময়ের সাথে দুর্বল হয় স্বাগতিকদের বডি ল্যাঙ্গুয়েজ। ইনজুরিতে পড়া সাকিবকে না পাওয়ার হাহাকার তখন বন্দর নগরীর বাতাসে। ভাগ্যের অকুণ্ঠ সমর্থনও অতিথিদের জন্য। টেস্ট ইতিহাসে দুই অভিষিক্ত ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ 216 রানের জুটির রেকর্ড গড়ে বোনার ফেরেন 86 রান করে। তাইজুলের অধ্যবসায়ের পর নাইম ফেরান ব্ল্যাকউডকে। উইকেট ছেড়ে খেলার খেসারত দিলেও আগ্রাসী উইন্ডিজের চোখ তখন জয়ে। 150 পর আরেক দফা লাইফ পেলেন স্লিপে। জয়ের সৌরভ পেয়ে আক্রমণাত্মক মেয়ার্স। টেস্ট ইতিহাসে প্রথম ডেবিউট্যান্ট হিসেবে করলেন চতুর্থ ইনিংসে ডাবল সেঞ্চুরি। সেই সঙ্গে আফগান কাণ্ডের পর স্মৃতি ফিরে এসে তৈরি হলো উইন্ডিজ কাণ্ড। আপাতত দুর্বল প্রতিপক্ষ সাদা পোশাকে বাংলাদেশের চেয়ে সফল। মাঠে যখন ক্যারিবীয় উল্লাস, মুদ্রার অন্য পিঠে তখন মলিন বাংলাদেশ। ক্যাচ মিস আর ডিআরএস ব্যর্থতায় হাতছাড়া হলো চট্টগ্রাম টেস্ট। শেষ বিকেলে ক্যালিপসো মূর্ছনা তীব্র হয়েছে বন্দরের বাতাসে মেয়ার্সের অতিমানবীয় ইনিংসে। দ্বিতীয় সারির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যারা চতুর্থ দিন শেষে জয় প্রায় নিশ্চিত ভেবে নিয়েছিল, তাদের ক্রিকেট বোধে বড় ধাক্কা হয়ে থাকবে এই চট্টগ্রাম টেস্ট। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। ক্যাচ মিস হয়েছে, ডিআরএস ব্যবহারেও বিচক্ষণতার পরিচয় দিতে পারেনি বাংলাদেশ। বোলারদের ঠিকমতো ব্যবহার না করতে পারাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন খালেদ মাসুদ পাইলট। আর সুযোগ অপচয়ে এই হারের কষ্ট বেশি পোড়াবে টাইগারদের, বলেছেন ইয়েন বিশপ। অভিযুক্ত মেয়ার বোনারের শক্ত মানসিকতার প্রশংসা করেছেন আথার আলী খান। মাঠে নামতে পারেননি ইনজুরির কারণে। দল যখন হারের শঙ্কায়, তখন বসে থাকতে পারেননি সাকিব। কখনো কোচের সাথে কথা বলেছেন, তো কখনো সাহস জুগিয়েছেন মুমিনুলকে। মাঠে গিয়ে দেখেছেন উইকেটও। জিতলে হয়তো এই ছবিগুলোর গুরুত্ব বেড়ে যেত বহুগুণ। আফগানিস্তানের বিপক্ষে হারটা যদি লজ্জার হয়, এটাও কম কিছু নয়। হঠাৎই যেন পয়া ভেনু পরিণত হয়েছে অভিশাপে। এর দায়ভার যেমন টাইগারদের, তেমনই প্রশংসার দাবিদার ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। সুপার ব্যাটিং, ডাবল সেঞ্চুরি, এরকম উইকেটে। আর সব কিছু মিলে আমার মনে হয় যে আমাদের বোলিং ডিপার্টমেন্ট হয়তো ভালো করেছে, বাট আমি বলবো যে বেশ কিছু চান্সেস আমরা মিস করেছি। সাথে আমি বলবো যে বোলিং কম্বিনেশনে আরেকটু ভ্যারিয়েশন থাকলে ভালো হতো। যে সুযোগগুলো ছেড়েছে বাংলাদেশ, সেটা অনেকদিন কষ্ট দেবে। তবে ভালো একটা ম্যাচ হয়েছে। উইন্ডিজের মানসিক শক্তিকে বাহবা দিতেই হয়। করোনার পর এমন ম্যাচে নিশ্চয়ই ক্রিকেট ভক্তরাও খুশি। ওয়ানডের পর ভাবা হচ্ছিল 2 টেস্টের সিরিজও সহজে জিতবে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপে আসবে কিছু পয়েন্ট। তেমনটা হলো না, উল্টো চাপে থেকেই নামতে হবে ঢাকা টেস্টে। অভিষেক 2 ব্যাটসম্যানের টেস্ট মেজাজে বিস্মিত আথার আলী খান। মেয়ার্স অসাধারণ। সম্ভব হলে আমার ক্যাপে লিখে দিতাম, তুমি সেরা মেয়ার্স। সবাই ভেবেছিল টেস্টও জিতবে বাংলাদেশ। সবাইকে ভুল প্রমাণ করলো এই দল। অসাধারণ। ঢাকা টেস্টের আগে মাত্র 3 দিনের ব্রেক। অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে সব ভুলে নতুন করে তৈরি হতে হবে। আর 11 ফেব্রুয়ারি আত্মবিশ্বাস নিয়ে সিরিজ জয়ের মিশনে নামবে উইন্ডিজ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাওয়ালপিন্ডি টেস্টের শেষ দিনে রোমাঞ্চ ছড়ানোর অপেক্ষা। জয়ের জন্য সাউথ আফ্রিকার দরকার 243 রান আর পাকিস্তানের চাই 9 উইকেট। 370 রানের টার্গেটে ডিন এলগারকে অল্পতেই ফেরান শাহিন আফ্রিদি। তবে আশা দেখাচ্ছেন এইডেন মার্করাম ও ভ্যান্ডার ডুসন। দিন শেষে প্রোটিয়াদের সংগ্রহ 1 উইকেটে 127 রান। মার্করাম 59 আর ডুসন 48 রানে অপরাজিত আছেন। এর আগে 6 উইকেটে 129 রান নিয়ে দিন শুরু করে পাকিস্তান। রিজওয়ানের সেঞ্চুরিতে 300-র কাছে পৌঁছেছে স্বাগতিকরা। 5 উইকেট শিকারে সফল বোলার জর্জ লিন্ডে। এই ছিল 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।